আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। বিভিন্ন জল্পনা কল্পনা নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন নিয়ে বা গ্রাম পুলিশ সদস্যরা কীভাবে বেঁচে থাকবে সেই কল্পনা থেকে গ্রাম পুলিশ সদস্যদের পরিবার আজ অনেক কষ্টে দিনপাত করছে, যা একমাত্র গ্রাম অঞ্চলের মানুষ ছাড়া কেউই সেটা জানে না। আমরা সকলেই গল্পে যখন শুনি বা পড়ি সৎ নিষ্ঠা নীতিবান মানুষের ভাগ্য খুব ভালো, তারা সবসময় ভালো থাকে। আর বাস্তবে আমরা অন্য চিত্র দেখি, সৎ নিষ্ঠা নীতিবান মানুষ যারা, তারা এ সমাজে, এ রাষ্ট্রে, এ পৃথিবীতে সবচাইতে কষ্টের মাঝে থাকে। কারণ সৎ রাস্তা এতটাই কষ্টের, সেখানে সবসময় কাটা বিছিয়ে রাখা হয়, পদে পদে তার কষ্ট স্বীকার করতে হয়। তেমনি আজ আমি এমন একটি সমাজের কথা বলছি, এমন একটি জাতির কথা বলছি যারা জন্মের পর থেকেই এই বৈষম্যর শিকার হয়ে আসছে। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কথাই আমি বলছি। তারা সৎ আদর্শ নিষ্ঠাবান, কারণ আপনারা জানেন গ্রাম অঞ্চলে কোনো ঘুষের কারবার নেই। মহামান্য হাইকোর্টে ঐতিহাসিক রায়ে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে এমনই মন্তব্য করেছেন বিচারপতি মহোদয়গণ। কিন্তু আজ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এত বড় ডিগ্রি থাকা সত্ত্বেও, এত বড় দলিল থাকা সত্ত্বেও গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের, আপনারা জানেন 19তম 20তম গ্রেডে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য আদালত নির্দেশ দিয়েছিলেন। অদ্যবধি আমরা দেখেছি রাষ্ট্র সেই রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করে আজকে এই সৎ নিষ্ঠাবান গ্রাম পুলিশ সদস্যদের জীবনে, জরাজীর্ণ এই জীবনে আর কষ্ট বাড়িয়ে দিল। যে কষ্টের শেষ কোথায় আমরা জানি না। আমরা সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের জন্য বিভিন্ন মহলে বারবার ছুটে গিয়েছি, বারবার তাদের কাছে আমাদের কষ্টের কথাগুলো বলার চেষ্টা করেছি। কেউ বা শুনেছে, কেউ বা এ কথাগুলো শোনার মতন সময় নেই তার কাছে, এমনটা বলেই তাড়িয়ে দিয়েছে। আজ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা শুধুমাত্র, আপনারা জানেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তারা আইনের প্রতি আস্থা নিয়ে বসে আছে। কিন্তু আমরা বিগত সরকারের সময় আমরা কি দেখেছি? আইনের শাসন, আমরা জানি আইন সকলের ঊর্ধ্বে, সেই আইনকে নিয়েও তারা প্রবাহিত করেছে। আইনকে দিয়েও এই বাহিনীকে বারবার আটকে দেওয়া হয়েছে তাদের ভাগ্যটি। আজ আমরা নিরুপায়। তারপরও আমরা আস্থা রেখেছি সেই আদালতের প্রতি, যে আদালত
আমাদের কষ্টের কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছে এবং আদালত আমাদের কষ্টের কথাগুলোর জায়গা থেকে আইন বিচার বিশ্লেষণ করে দেখেছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের যে দাবিটি সেটা যৌক্তিক। তাই আদালত থেকে এই যৌক্তিক দাবিটির সপক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছে, যে রায়টি অদ্যাবধিকালীন এখন পর্যন্ত আপনারা জানেন রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের নগদর্পণেও আছে, সকলের কাছেই আছে। মহামান্য সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে আমাদের স্বপ্নটি ঝুলে আছে। ফারুক মিয়া, আমি কথার থেকে লাইন কেটে গেল আপনার কমেন্ট দেখে। আমি উজ্জ্বল খান 19 সালে আপনারা ভালো করে আমার এলাকায় আসবেন, আমার জেলায় আসবেন, আমার থানায় আসবেন, আমার গ্রামে আসবেন, আপনাদেরকে আহ্বান করছি। এই রায়টি আনতে পেরেছি নিজের অর্থ দিয়ে, নিজের বাবার জমি বন্দুক লাগিয়ে সে টাকা দিয়ে হাইকোর্ট থেকে রায় এনেছিলাম 19 সালে। রায় তো এনে দিয়েছি এই বাংলার 47,000 গ্রাম পুলিশকে, 47,000 গ্রাম পুলিশের পক্ষে এফিডেভিট করেছি। আপনারাও এই রায়টি পেয়েছেন। ভুল বিভ্রান্ত কথা বলে গ্রাম পুলিশ সদস্যদেরকে বিভ্রান্ত করবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি। আপনি না জেনে প্রয়োজন ক্ষেত্রে আপনি আসেন বা ফোন দেন, জানার চেষ্টা করেন, আমার বয়স ঠিক আছে ভাইয়া, আমার বয়স 40, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। এখনো গেজেট ম্যানুয়াল অনুযায়ী, কারণ 8 সালে আমার চাকরি জয়েন, 11 সালে আমি পদোন্নতি পাই। আমার সংক্ষিপ্ত জীবনী আপনাদের বলে দেই। এবং 14 সাল থেকে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য একক প্রচেষ্টায় এই অনলাইন প্ল্যাটফর্মে গ্রাম পুলিশের কষ্ট দুর্দশার কথাগুলো তুলে ধরি। এবং 14 সালের পর থেকে আপনারা দেখেন 15 সাল থেকে যতটুকু উন্নয়ন হয়েছে। 14 সালে কত বেতন ছিল তা জানেন? আমি যখন 8 সালে চাকরিতে জয়েন করি তখন 1400 টাকা মহল্লাদার, দফাদার ছিল 1600 টাকা। আপনার চিন্তা করে দেখেন, 8 সালে 1400 টাকা বেতনে আমি চাকরিতে ঢুকেছি। 14 সাল পর্যন্ত সেই 1400-1600 ছিল। 15 সালে 500 টাকা বেতন বেড়ে 1900-2100 হয়েছে। 16 সালে আপনারা অনেক টাইমে শুনেছেন, আলহামদুলিল্লাহ বিল্লাল ভাই আল্লাহর রহমতে ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাল্লাহ সেই সফলতা আমরা দেখেছি। কারণ আমি কোনো জেলায় গিয়ে 10টা টাকা আনিনি, কোনো জেলায় থানায় দৌড়াই নেই। ভালো করে জেনে দেখবেন। 14 সাল থেকে 15 সালে একটি টেলিফিল্ম করেছিলাম গ্রাম পুলিশের জীবন কাহিনী নিয়ে, গ্রাম পুলিশের কষ্ট নিয়ে। রাষ্ট্রের আদেশ পালন করে গ্রাম পুলিশরা, কিন্তু তার পরিবার থাকতে হয় আধারে অনাহারে। তো বিষয়গুলো জানবেন, না জেনে কারো বাজে কমেন্ট করবেন না। জানার জন্য আমার ফোন নাম্বারটা আমার আইডিতে দেওয়া আছে, আপনারা ফোন দিবেন, কথা বলবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো এবং আইনগতভাবে আমরা কি পাওয়ার বৈধতা রাখি এ বিষয়ে আলোচনা করবেন। কাউকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা করবেন না, তাহলে এই বাহিনীর ক্ষতি হবে ভাইয়া। আমি বারবার অনুরোধ করছি, হয়তো আপনারা আমাদের চাইতে অনেক ভালো বোঝেন। দেখেন, আপনাদের যারা কমেন্ট করছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন,
আপনি দেখেন, আপনি এতটাই সম্মানী ব্যক্তি, আপনার আইডির ছবিটা কিন্তু সিভিল পোশাকের, আর আমার আইডির পোশাকটা দেখেন, ছবিটা দেখেন গ্রাম পুলিশ পোশাকের। সেটা 2014 সালের এই আইডিটি। 14 সালে কয়টা আইডি গ্রাম পুলিশের ছিল? আমরা 16 জন মিলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিট করেছিলাম। প্রথমে ইউনিয়ন করেছিলাম, সেটা পরবর্তীতে ইউনিট করা হয় 16 সালে। সেই ইউনিটের মাধ্যমে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আমরা বারবার অনলাইনে পোস্ট করতাম। আমি যেমন বারবারই লাইভে এসে বলি, ভাই আপনারা সারাদিন যে কাজ করেন এই পোশাক, সরকারি পোশাক পরে, সেই পোশাকের ছবিগুলো আপনারা ছাড়েন। আপনাদেরকে বারবারই বলি, আপনারা পোশাকের ছবিগুলো ছাড়েন, যেটা আমাদের গ্রাম পুলিশ বাহিনীর জন্য অনেক অনেক মঙ্গলজনক হবে। বাজে কমেন্ট করে নয়, বাজে কমেন্ট করে, বাজে পোস্ট করে কখনোই একটা বাহিনীর ভাগ্যের উন্নয়ন করা যাবে না ভাই। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়ন করতে হলে পোশাক পরিহিত অবস্থায় আমরা রাষ্ট্রের জন্য যে কাজগুলো করে থাকি সেই সময়ের কিছু ছবি, কিছু ভিডিও অনলাইনে আপলোড করতে হবে এবং আমাদের কষ্টের কথাগুলো তুলে ধরতে হবে। তাহলেই হয়তোবা এই বাহিনী স্বপ্নের জায়গায় পৌঁছে যাবে। ধন্যবাদ আফাজউদ্দিন ভাই। তো যে যেটাই করুক, কারণ স্বপ্ন একটাই, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। তো জাতীয়করণটা আমাদের ছিনিয়ে আনতে হবে, কাউকে লাঞ্ছিত করে নয়, কাউকে বঞ্চিত করে নয়। লাল মিয়াকে 1 নম্বর বাদী দিয়ে আমি 2 নম্বরে থেকে সেই মামলাটি আমি পরিচালনা করেছি। লাল মিয়াকে কখনো বাদ দিয়ে রাখিনি, সে ছিল না, সে অন্য মামলা নিয়েছিল, তা নিয়ে কিন্তু আমি আলোচনা করিনি। একটা কথাই বলবো, লাল মিয়া যেমন রাষ্ট্রের এই অবস্থা থেকেও সে আন্দোলনের ডাক দিয়েছে, আমি তাকে সাপোর্ট করেছি, লাইভ করে সকলকে ঢাকায় যেতে বলেছি এবং আমি নিজেও সেখানে উপস্থিত হয়েছি। এবং আদালতের যে কার্যক্রমগুলো সেটাও আমরা চালিয়ে যাচ্ছি। কারণ আমাদের কাজ কি তা জানেন? যেভাবেই হোক গ্রাম পুলিশের স্বপ্ন বাস্তবায়ন করা। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জি ভাই, ধন্যবাদ, আপনার কমেন্টটা খুবই সুন্দর। অবশ্যই আমরা কেউ কারো বিরুদ্ধে নয়, শুধুমাত্র রাষ্ট্র আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, ন্যায্য পাওনা দিচ্ছে না। আমাদের পরিবার নিয়ে চলার মতন বর্তমান যে বাজার ঊর্ধ্বগতি, সে বাজার আমাদের চলার মতন শক্তি নেই। সে জায়গা থেকে আমাদের অধিকার আদায় করার জন্য ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে, কেউ কারো বিরুদ্ধে যেয়েন না। সেটা কখনোই আমাদের বাহিনীর জন্য মঙ্গল হবে না। আলহামদুলিল্লাহ ভাই, বেঁচে আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। সনাতন দা অবশ্যই অবশ্যই মামলার তারিখ জানতে পারবেন ভাই। আমাদের এখন তো কোর্ট বন্ধ, আদালত কিন্তু এখন বন্ধ। আদালত খুলুক, খোলার পরে 14 কার্য দিবস যাওয়ার পরে আমাদের মামলাটি শুনানির হওয়ার কথা আছে। তো অবশ্যই আমরা জানতে পারবো, সবাই জানতে পারবেন। কারণ আদালতের কার্যক্রম কিন্তু অনলাইনে পরিচালনা হয়, আপনারা জানেন, অনলাইনে সকল কিছু প্রকাশ করে দেওয়া হয়। যে কারণে ভাই ভাগ্যের পরিবর্তন হবে না আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না ভাই, তবে আমাদের চেষ্টা করতে হবে। ভাইয়া আফাজউদ্দিন ভাই, আমি অনুরোধ করব, ভাগ্যের পরিবর্তন হবে না আপনি যেটা বললেন, এটা হতে পারে, সেটা আপনার জায়গা থেকে আপনি মনে করতে পারেন, কিন্তু আমি মনে করি আমাদের চেষ্টা করতে তো দোষ নেই। আমরা যদি ঘরে বসে থাকি যে আমাদের ভাগ্যের উন্নয়ন হবে না এই বলে, তাহলে কি হবে ভাইয়া? হবে না। আশা রাখি আমার কথাটা বুঝতে পেরেছেন, ভুল বুঝবেন না। তবে অবশ্যই আমাদের অধিকার, আমাদের ন্যায্য পাওয়ানোর জন্য আমাদের চাইতে হবে, আমাদের দৌড়াতে হবে, আমাদের কাজ করতে হবে ভাইয়া। ঘরে বসে থাকলে হবে না ভাইয়া। আমাদের মামলা শুনানির পর্বে আছে, কারণ রাষ্ট্রপক্ষ
সময় নিয়েছে, যে কারণে এখন আদালত বন্ধ, এখন কোনো নাম্বারে নেই। আর কোনো নাম্বারে আপনারা জানেন আর কোনো নাম্বারের প্রয়োজন হবে না, এবং নাম্বারে যদি প্রধান বিচারপতি রাখতে পারে, তবে অবশ্যই আগামী মাসে আদালত খোলার পরে 14 কার্য দিবস যাওয়ার পরে আমাদের ওয়েবসাইটের দিকে ফলো রাখতে হবে। ওয়েবসাইট দেখেই আমাদের কার্যক্রমগুলো করতে হবে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? মনিরুল ভাই, কমান্ডার শ্রী অনিল রবিদাস, উজ্জ্বল ভাই আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনারা সেদিন আন্দোলনে সকলেই উপস্থিত ছিলেন, কিন্তু আপনাদের কারো নামটা বলেনি। বললে কি লাল মিয়ার খুব ক্ষতি হয়ে যাবে? সেখানে তো আপনাদের কারো নাম কোনো সময় সে বলে না। ভাই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কথা বলবো না। তবে আমি একটা কথাই বলি, সম্মান সকলের করা উচিত। একটা বাহিনীর মেন ভিতটা হলো সিনিয়র জুনিয়র সকলের প্রতি, সিনিয়রকে সম্মান করা, জুনিয়রকে স্নেহ করা। আমরা ছোটকাল থেকেই যেটা শিক্ষাঙ্গনে বাবা মা থেকে, পরিবার থেকে যে শিক্ষা পেয়েছি, সিনিয়রকে শ্রদ্ধা করতে হবে, জুনিয়রকে স্নেহ করতে হবে, সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে, ভালোবাসতে হবে। তো আশা করি যে সকলেই তার ভুলটা বুঝবে, ভুল বুঝে সঠিক রাস্তায় এসে কাজ করবে, এটা আমি মনে করি। কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়, ভুল হতেই পারে। তো যার যেভাবেই ভুল হোক না কেন, সে তার ভুলগুলো শুধরে নেবে, এটাই আমি আশা করি। ভাই মোস্তফা কামাল কোন যুক্তিতে সে 2টা চাকরি করে, সে প্রশ্নটা তার কাছে, এই প্রশ্ন আমার কাছে করার কিছু নেই। তবে আমি মনে করি একটা বাহিনী যখন জাতীয়করণ হবে, তখন কিন্তু অন্য কোনো জব করার সুযোগ থাকবে না। কিন্তু আমাদের গ্রাম পুলিশ সদস্যরা এই চাকরির পাশাপাশি ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সংসার চালানোর জন্য অনেক কর্ম করছে। এখন অন্য একটা কর্ম এ কারণেই মানুষ করে, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। তবে আনসার বাহিনী আপনারা জানেন, এটা চুক্তিভিত্তিক বাহিনী। এই বাহিনীতে লোক নিয়োগ হয় চুক্তিভিত্তিকভাবে, যে কারণে এটা স্থায়ী কোনো বেতন নেই আমার জানা মতে। তো অবশ্যই এটা কটু দেখা যায়, খারাপ দেখা যায়, এটা না করাই উচিত। যেহেতু সে করেছে, আসলে পেটের তাড়নায় অনেক কিছুই মানুষ করে থাকে। যেমন এই গ্রাম পুলিশের পোশাক পরেও আমি দেখেছি ভ্যান চালাতে, গ্রাম পুলিশের পোশাক পরেও দেখেছি মাঠে কাজ করতে, গ্রাম পুলিশের পোশাক পরেও আমি দেখেছি বিভিন্ন পেশায় নিয়োজিত থাকতে। তো আসলে বাস্তবতা হলো আমাদের পেটে ক্ষুধা, পেটে আগুন দাউ দাউ করে জ্বলছে। স্ত্রী সন্তানের 3 বেলা ঠিক মতন খাবারই আমরা দিতে পারছি না, বাজার করতে পারছি না। ভাই অনেক কথা বলতে গেলে বুকটা ফেটে যায়। ভাই অনেক কষ্টে আছে গ্রাম পুলিশ, অনেক যন্ত্রণায় আছি আমরা। এই কষ্ট শেষ কোথায়? এই কষ্ট শেষ কোথায় বলেন তো আপনারা? এই কষ্ট থেকে আমাদের মুক্তি পেতে হবে। এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নেই, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আজকে লাইভের মাধ্যমে সকল নেতৃবৃন্দের প্রতি, আপনাদের পায়ে হাত দিয়ে, হয়তো বা আপনাদের অনেকের সিনিয়র হতে পারি আমি, অনেকের জুনিয়র হতে পারি, অনেকের সমকক্ষ হতে পারি। আপনারা কেউ গ্রাম পুলিশ নিয়ে
বাজে কোনো লাইক করবেন না, বাজে কোনো পোস্ট করবেন না, বাজে কোনো কমেন্ট করবেন না। আপনি আমি আমরা সবাই এক ও অভিন্ন, কারণ একই পোশাক যেহেতু পরি, একই কর্ম যেহেতু করি, তাহলে আপনাকে ছোট করা মানে আমি নিজেই ছোট হওয়া, আপনাকে তিরস্কার করা মানে আমি সেই তিরস্কারের ভাগিদার আমি নিজেই হওয়া। আমাদের সকলেরই সহনশীল হওয়া উচিত, সকলেরই ধৈর্যের সাথে রাষ্ট্রের এই বর্তমান যে সমস্যাগুলো পার করছে আপনারা জানেন। 1 মাস পার হলো রাষ্ট্রটি স্বাধীন হলো নতুন করে, যে কারণে আমাদের সকলেরই উচিত রাষ্ট্রের সকল আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করা এবং আইনের মাধ্যমে আমাদের কার্যক্রমটি পরিচালনা করা। কারণ আপনারা দেখেছেন আমাদের মামলাটি টপ লিস্টে আসার পরে রাষ্ট্রপক্ষ সময় চেয়েছে 2 সপ্তাহ, কারণ সেখানে আমাদের আইনজীবীরা কিন্তু তাকে রাষ্ট্রপক্ষকে সময় দিতে কোনো রকমই পক্ষে ছিলেন না, নারাজ ছিলেন। তারা উঠে দাঁড়িয়ে প্রধান বিচারপতি মহোদয়ের কাছে সরাসরি বাধা দিয়েছেন এবং অভিযোগ করেছেন সময় দেওয়া যাবে না, কারণ তারা দীর্ঘ প্রায় 4 বছর আমাদের এই আপিল করে সময় ক্ষেপণ করছে। গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্নটাকে আটকে রেখেছে। সেখানে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল সে প্রধান বিচারপতি সহ 1 নম্বর কোর্টের বিচারপতি মহোদয়গণের প্রতি করজোরে রিকোয়েস্ট করেন যে মাইলন্ড আমি নতুন, আমি ফাইল খুঁজে পাচ্ছি না, ফাইলটি খুঁজে পাওয়ার জন্য আমাকে 2 সপ্তাহ সময় দেওয়া হোক। এই মর্মে কিন্তু তাকে সময় দিয়েছে। তো আমরা আশা করছি হয়তোবা দ্রুতই আদালত খোলার পরে আমরা দেখি শুনানিতে আবার কোন নতুন ভাষ্য নিয়ে আসে রাষ্ট্রপক্ষ, সেটা অবশ্যই আপনারা সকলেই জানতে পারবেন। তবে আমাদের জায়গা থেকে আমাদের সকলকেই আইনের প্রতি শ্রদ্ধা জানাতে হবে, শ্রদ্ধা রেখে যেন গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হয়, রাষ্ট্রপক্ষ যেন আর সুযোগ না নিতে পারে। শুনানি হতে পারে 2 দিন, হতে পারে 3 দিন, সেটা আদালতের ব্যাপার। শুনানি যে কদিনই করুক না কেন সেটা তাদের ব্যাপার, কিন্তু শুনানি হোক, এটাই শুধু এই 47,000 গ্রাম পুলিশের পরিবারের চাওয়া এবং পাওয়া। সকলেই আপনার মন থেকে একটু কমেন্টে জানান, আপনারা কি চান না গ্রাম পুলিশের এই স্বপ্নটি দ্রুত পূরণ হোক, দ্রুতই শুনানি হয়ে রাষ্ট্রপক্ষের আনিত আপিলটি খারিজ হয়ে যাক? আপনারা চান কিনা একটু বলবেন কমেন্টে দয়া করে। কারা কারা চান বা কারা কারা চান না একটু জাস্টলি আপনাদের সকলের জ্ঞাতার্থেই বলছি, একটু কমেন্টে জানাবেন। হয়তোবা আপনাদের কমেন্টগুলো দেখলে যদি আপনারা সকলে চান তাহলে হয়তোবা নিজের কাছেও ভালো লাগবে, হয়তোবা সকলের চাওয়ার সাথে আমার চাওয়াটা ঠিক আছে। যদি আপনারা না চান, আমি একা চাইলে তো হবে না। একটু কমেন্টে জানাবেন, আপনাদের কমেন্টগুলো একটু দেখতে চাই। বর্তমান মাসটি বন্ধ, বর্তমান মাসটি আদালত বন্ধ। বন্ধর পরে এখানে বলা হয়েছে ভকেশনালের পরে, অর্থাৎ বন্ধের পরে যখন কোর্ট খুলবে, কোর্ট খোলার পরে 14 কার্য দিবস আলহামদুলিল্লাহ কমেন্টে দ্রুত চাই, অবশ্যই ভাই। আলহামদুলিল্লাহ, এই যে আপনারা কমেন্টগুলো করেছেন না, এটা হলো, এই কমেন্টগুলো হলো মানুষের
মনের যে জরাজীর্ণতা সেটা কেটে যায়, কাজের প্রতি আস্থা বাড়ে। দাদা, শুনানি যদি হয় অবশ্যই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে, যদি শুনানি হয়। কারণ রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিছে, ফাইল পায় না। এখন ওই ডেটে এসে আবার কি বলে সেটা দেখা যাক। তবে আমরা অবশ্যই চাইব এই 2 সপ্তাহ পরেই যেন গ্রাম পুলিশের স্বপ্নটি পূরণ হয় এবং রাষ্ট্রপক্ষ আদালতে এসে যেন আর কোনো ছলনা না করতে পারে। এ ব্যাপারে আমরা অবশ্যই সচেতন আছি এবং আপনাদের সকলকে নিয়েই বাকি কাজগুলো সমাপ্ত করব সে আশা করি। অবশ্যই একমাত্র গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের দলিলটি মহামান্য হাইকোর্টের মাধ্যমেই আমরা পেয়েছি। আর এই দলিল নিয়েই আমরা লড়তে চাই। আমরা সবাই জানি দলিল যার জমি তার। তো গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের ঐতিহাসিক একটি দলিল আছে, ঐতিহাসিক রায় আছে। কেন জাতীয়করণ আমরা পাবো না? কেন দেয়া হবে না? কেন রাষ্ট্র আমাদেরকে নিয়ে এই বৈষম্যের মধ্যে রাখবে? এই প্রশ্নটা সকলের মনের প্রশ্ন, 47,000 পরিবারের প্রশ্ন, সারা বাংলার মানুষের এখন প্রশ্ন। কারণ আমরা ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে ছিলাম, ছাত্রদের পাশে ছিলাম, লাইভ করে সারা বাংলার গ্রাম পুলিশকে বলেছিলাম এ কষ্ট আর সহ্য হয় না। আপনারা সকলেই, কারণ আমার সন্তান রাস্তায় নেমেছে, আমার সন্তান ছাত্র, আমার সন্তানের বুকে আপনি গুলি চালাবেন, আমি বসে থাকতে পারি না। আবাদউদ্দিন ভাই, আপনাকেও ধন্যবাদ। আমি অগ্রিম কোনো তারিখ আপনাদেরকে দিতে পারছি না। নুরুল আলম ভাই, অগ্রিম কোনো তারিখ দিতে পারছি না, কারণ আদালত যেদিন খুলবে, আদালত খোলার পরে 14 কার্য দিবস, আমি 14 কার্য দিবস যাওয়ার পরে আমরা অনলাইন ওয়েবসাইটে ফলো করব। কারণ এটা অ্যাডভান্স কোনো কথা নয়। কারণ আপনারা দেখেছেন টিভি স্ক্রিনে কিন্তু অক্টোবর মাসের শেষ সপ্তাহ বলা হয়েছে। এখন অবশ্যই আমরা শেষ সপ্তাহ কত তারিখ সেটা অক্টোবর মাসের 15 তারিখের পরে বলতে পারবো। 15 তারিখের পরে আপনাদেরকে কয় তারিখে শুনানিটি অনুষ্ঠিত হবে সেটা আমি বলতে পারবো। আমি এত আগে বলতে পারছি না, দয়া করে ভাই। আপনারা সকলেই সে পর্যন্ত অপেক্ষা করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে ডেটটি জানানোর চেষ্টা করব। আমিনুল ইসলাম ভাই, পান খাওয়া বাদ দেব? পান তো খাই না ভাই, কারণ ভাত খেতে ভাত পাচ্ছি না, পান খাবো কোথা থেকে বলেন? আপনারা লাইভে আসেন হলো পান খাওয়ার গল্প করতে, অন্য গল্প করতে। আসলে আমরা আছি আধারে অনাহারে, পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি ভাই। আদালতে প্রতি সপ্তাহে এই যে 17 সালে মামলা করার পর থেকে যাইতে আসতে ভাই, জীবন আর চলে না, জীবন চলে না ভাই, সত্য কথা যেটা। আমার এই মুহূর্তে একজন ফোন ভাই, আপনাদের পায়ে ধরে কেউ আমার বারবার ফোন দিচ্ছে ভাই, আমি বুঝতে পারলাম না। মনে হয় কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে আমার এলাকায়। তো যাই হোক, আমি আর লাইভ করবো না ভাই। আমার হয়তো আপনাদের সাথে একটু আলোচনার জায়গাটা এবং মামলাটা কিভাবে আমাদের শেষ করা যায়, স্বপ্নটা কিভাবে করা যায় সে নিয়ে একটু দিক নির্দেশনা আলোচনা করতেছিলাম। বারবার ফোন দিচ্ছে ভাই। তো কেন ফোন দিচ্ছে? যে আমি তাদের আইডিগুলো দেখছি, আমি দেখলাম যারা ফোন দিচ্ছে তারা কিন্তু লাইভেই আছে। তো লাইভে থেকে কেন আপনারা এই মুহূর্তে ফোন দিচ্ছেন ভাইয়া?
কেন আপনারা মেসেঞ্জারে ফোন দিচ্ছেন আমি জানি না ভাই। আপনার যদি খুব প্রয়োজন হয় লাইভের পরে একটু ফোন দেন ভাই। যদি আমাকে দেখতে ইচ্ছা হয় আপনারা লাইভের পরে ভিডিও কল দেন। হয়তো বা লাইভে আপনারা দেখতে পাচ্ছেন না, এরকম মনে হয়, আমাকে মনে হয় দেখতে পাচ্ছেন না, যে কারণে আপনারা সরাসরি ইমোতে ফোন দিচ্ছেন, এটাই মনে হচ্ছে। দাদা, এটা যে যেটা মনে করে হয়ে গেছে বলতে পারে, এটা তাদের বিষয়, এটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না। কারণ গ্রাম পুলিশের জাতীয়করণ হয়নি। গ্রাম পুলিশের জাতীয়করণের রায় আমরা পেয়েছি 19 সালে, পূর্ণাঙ্গ রায় পেয়েছি 17ই ডিসেম্বর, তার পরের দিন থেকেই বন্ধ, তারপরে করোনা। তো যাই হোক, আমরা এখনো জাতীয়করণ বুঝে পাই নাই, বিধায়ী এখনো আদালতে দৌড়ঝাঁপ করছি। যেদিন আদালত থেকে চূড়ান্তভাবে পাবো সেদিনই হয়তো বলতে পারবো যে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হলো। তো এখনো গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হয়নি ভাইয়া, যে কারণে আমরা এখনো সর্বোচ্চ আদালতের দিকেই তাকিয়ে আছি। আলহামদুলিল্লাহ ইকবাল ভাই, ভালো আছি, আপনি ভালো আছেন? না ভাই, এখন আমি ডেট দিতে পারছি না, তবে আপনার টিভি স্ক্রিনে যে নিউজটা দেখেছেন, নিউজে কিন্তু স্পষ্ট জায়গায় বলা আছে যে অক্টোবর মাসের শেষ সপ্তাহ, এরকমই বলা ছিল। তো আমরাও সেটাই মনে রেখেছি, এবং অক্টোবর মাসে কোর্ট খুললে আমরা তখন ডেটটা আপনাদেরকে জানাতে পারবো। অক্টোবর মাসের 15 তারিখের পরে আমরা আপনাদেরকে সঠিক ডেটটা জানাতে পারবো ভাইয়া, তার আগে বলতে পারছি না। রাজন দা খুব সুন্দর একটি কমেন্ট করেছেন, আসলে বাস্তব কথা। আমরা এই পরিবারের চাহিদা মেটানোর জন্য ছোট বাচ্চার মানে এই রাতে যাব, বাচ্চার জন্য একটা খাবার নিয়ে যাব, সেটা নেয়ার মতন টাকা আমার পকেট নেই। আমরা প্রতিদিন এই গ্রাম পুলিশ সদস্যরা ঋণের বোঝা বাড়ছে আমাদের। দোকানে বাকি চাইতে গেলে দোকানদাররা খুবই বাজে আচরণ করে আমাদের সাথে, কারণ যে বেতনটা পাই, ব্যাংকে থেকে বেতনটা নিয়ে বাজারে ঢোকার সাথে শেষ হয়ে যায়। দোকানে তার 3 ডবল বাকি থেকে যায়, তখন তারা ধিক্কার জানায় এই চাকরিকে। আলহামদুলিল্লাহ রহিম ভাই, আপনারা দোয়া করবেন, চেষ্টা করে যাচ্ছি। কারণ আপনার একটি সন্তানকে যেভাবে লালন পালন করেন, তার কোনো ক্ষতি হোক সেটা আপনি কখনো চাইবেন না। তো এই মামলাটি আমার জীবনের সর্বোচ্চ একটা, যেটাই বলেন না কেন, আমার ছেলে আয়াত খান, ও আমার কাছে যেমন,
তার চাইতে বেশি কিছু হলো গ্রাম পুলিশের স্বপ্নটা। কারণ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি আমি বুঝলাম না ভাই, বারবার আপনারা ভিডিও কলে ফোন দিচ্ছেন কেন? আপনারা বারবার ভিডিও কলে ফোন দিচ্ছেন কেন আমি বুঝতে পারছি না ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা যত আপনারা চাচ্ছেন না যে আমি লাইভে থাকি, এর মধ্যে ফোন দিয়েই যাচ্ছে 5-6টা নাম্বার থেকে ভাই, যা বলার মতন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিলাম। অনেক কথা ছিল ভিতরে, অনেক যন্ত্রণা কষ্ট, হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করতে এসেছিলাম। আর পারলাম না, কারণ লাইভে থাকা সত্ত্বেও যখন বারবার ফোন আসে ভাই, বিরক্তকর লাগে। সকলে ভালো থাকবেন, এই প্রত্যাশা রইল। না ভাই, আমি যারাই আমাকে থামানোর জন্য চেষ্টা করছে তারা সরাসরি বলুক, আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা তাদের কাছে তুলে দেব। যদি বলে যে তারা কাজটা শেষ করবে, আমি নির্দ্বিধায় বাড়িতে বসে থাকব। অবশ্যই এই আদালতের ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে হবে। যদি পূর্বে কোনো ভূমিকা না থাকে, একজন নতুন মানুষ এসে সে কাজটা করতে পারবে না। আর এটা যদি সারা বাংলার গ্রাম পুলিশ চায়, আমি দিয়ে দেব যে আপনারা করেন। মানে মনে খুব কষ্ট আসলে। গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন নিয়ে যারা জানে না, অনেকেই নতুন এসে বিভিন্ন প্রশ্ন করে 11 সালে মামলা হয়েছে, এখনো কিছু হয় নাই। আসলে তারা জানেই না যে 11 সালে মামলাই হয় নাই। ইলিয়াস ভাই, সারা জীবনও রায় করাতে পারবো না। 19 সালে রায় করিয়ে আপনাদের এই স্বপ্নটা আজকে বেঁচে আছে কিন্তু হাইকোর্টের রায়ের মাধ্যমে। 17 সালে রিট করার পরেও কিন্তু ঠিক এই কথাটাই বলেছিলেন, 50 বছরেও শুনানি করাইতে পারবেন না। শুনানি কিন্তু ইনশাল্লাহ করিয়ে রায়ও করাতে পেরেছি। আর আপনারা এইটুক জানেন, 19 সালের পরে 20 সাল ছিল করোনা, 21 সালের মাঝামাঝি পর্যন্ত ছিল করোনা, তারপরে কিন্তু আপিল হয়েছে। আর আপিলের পরে আপনারা জানেন, সাবেক যে সরকার ছিল তাদের নিয়ন্ত্রিত ছিল আদালত। তারা ইচ্ছা করলে হবে, নাহলে হবে না। তো তারা ইচ্ছাকৃতভাবেই আমাদের আটকে রেখেছিল। কারণ আমাদের মতন এই অসহায় গ্রাম পুলিশদের সাথে তারা যে অন্যায় করেছে, আজকে গ্রাম পুলিশের অভিশাপেই কিন্তু তারা ধস হয়েছে। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি যে অঙ্গীকার করেছেন, যেভাবে আদালতের প্রাধান্য দিয়েছেন, সে মর্মে আমি মনে করি অবশ্যই 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 সুপ্রিম কোর্টের আপিলটি খারিজ হবে, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে। এখন আমাদের চেষ্টা তো করতে হবে ভাই, চেষ্টা না করলে তো হবে না ভাই।
ইলিয়াস ভাই কে করিয়েছে, এই রায়টা কে এনেছে বলেন তো? আপনি জানেন? আপনি ইলিয়াস সাহেব, আপনি এই মামলা সম্বন্ধে যারা জানে লাল মিয়াকে প্রশ্ন করেন। রায় দিয়েছে কে? আদালত। আমরা বিচার প্রার্থী। লাল মিয়া সহই আমরা রিট করার পরে একটি কমিটি করা হয় এই মামলা পরিচালনার জন্য। আমাকে মামলা পরিচালনার কমিটির সভাপতি করা হয়। তারপরে সবাই হারিয়ে যায় এবং মামলাটি কতটা কষ্ট করে রায়টা এনেছিলাম, এই যে মনিরুল ইসলাম ভাই, তিনি মামলার বাদী, তার কাছে শোনেন। লাল মিয়া ওই টাইমে দ্বিতীয় আরেকটি রিট নিয়ে পড়েছিল। আপনি এই ইতিহাসই জানেন না। দ্বিতীয় রিট যেন না হয় এই কারণে কিন্তু লাল মিয়াকে আমরা 1 নাম্বার দিয়েছিলাম। আমি উজ্জ্বল খান, এই যে 55 জন বাদী ছিল যে মামলাটা করেছিলাম, তার মধ্যে 48 জন উজ্জ্বল খানের ছিল। তা জানেন আপনারা? ইলিয়াস সাহেব সঠিকভাবে জেনে নেবেন। মহামান্য হাইকোর্টের যিনি আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব স্যার, তাকে কে নিয়োগ দিয়েছিল বলেন তো? আপনারা জানেন না। না ভাই, 1 টাকাও দিতে হবে না। আপনাদের চেষ্টা হলো দোয়া। আপনাদের ডাইরেক্ট বলেছি, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন পরিচালনার জন্য কেউ 1টি টাকা কাউকে দিবেন না। আপনাদের স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, এই ঐতিহাসিক রায়টি সুপ্রিম কোর্টে বহাল রাখার জন্য যা অর্থ বৃত্ত যা লাগবে সেটা আমরা দেখব। আমরা রিট কমিটি বারবারই বলেছি, মামলা বাবদ 1টি টাকা উজ্জ্বল খানকে দিবেন না, 1টি টাকাও সাইদুল দেওয়ানকে দিবেন না, এবং যে কোনো ব্যক্তি হোক না কেন যদি মামলা বাবদ কোনো টাকা চায়, কাউকে 1টি টাকা দিবেন না। তাছাড়া অন্য কাজের জন্য আপনারা টাকা দেন, পয়সা দেন, ধন দেন, দৌলত দেন, আপনাদের ব্যাপার। ওই ব্যাপারে আমার কোনো কমেন্ট নেই। ধন্যবাদ কৃষ্ণ তোমাকে লাইভে যুক্ত হওয়ার জন্য। কখনোই না, এই 47,000-এর এফিডেভিটকারী আমি। আপনি ইলিয়াস আজকে যে স্বপ্ন দেখছেন আদালতের মাধ্যমে, সে রায়টি আমি যদি আপনার এফিডেভিটকারী না হতাম, আপনি স্বপ্ন দেখতে পারতেন না ভাই। তো আসলে যে যে কাজ করবে তার জন্য কৃতজ্ঞতা জানাতে হয়, মানুষকে উৎসাহ দিতে হয়। বাজে কথা বলা ঠিক নয়, যে যেটা করবে সেটাই বলা উচিত। কিন্তু আপনি দেখেন, লাল মিয়া রাস্তায় নেমেছে, আমি কি ঘরে বসেছিলাম? আমি কি গ্রাম পুলিশদেরকে ঢাকায় যেতে বলিনি? লাইভগুলো ভালো করে দেখেন। আমি ঢাকায় গিয়েছি, কিন্তু আমি আমার আইডি থেকে একটি লাইভ কিন্তু দেইনি। কারণ আপনারাই বলতেন আপনি আইসেই লাইভ দেন। আমি লাইভ দেইনি ভাই, আমি একটি ছবিও তুলিনি। তবে আমার সাথে আপনাদের মতন অনেক ভাই ছবি তুলেছে, লাইভ দিয়েছে। আমি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, সেটা যেভাবেই হোক। তো সমর্থন দিয়েছি, মাঠে নেমেছি, এটা হলো মূল কাজ। তো যাই হোক, কেউ বাজে কমেন্ট করবেন না, দয়া করে অনুরোধ করছি। কারণ
আপনি আমার ভাই, আমি আপনার ভাই। ইলিয়াস ভাই, আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনি আমার লাইফে গালাগালি করেন না ভাই। আপনি যারাই গালাগালি করেন, গালাগালি করবেন না, আপনার পায়ে ধরি ভাই। হয়তোবা আপনি আমার সিনিয়র হতে পারেন, আপনি অনেক জ্ঞানী ব্যক্তি হতে পারেন, আমি ভাই অতটা জ্ঞানী না। তবে আমি একটা জিনিসই বুঝি, আমি জাতীয়করণ চাই, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই ভাই। এবং গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। তবে আপনারা আপনাদের জায়গা থেকে ভুলভাবে কোনো কিছু দেখবেন না। আপনিও আপনার কাজ করতে পারেন, করার নিষেধ নেই। তবে একটা জিনিসই ভাববেন, আপনি যখন একটি কাজ পূর্বে করেন নাই, নতুন করে যদি আপনি একটি বড় গাছ কাটার, যেমন আমরা গ্রাম পুলিশের চাকরি করি, এখন আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে আমার বাড়িতে বড় একটি গাছ আছে, মেহগনি গাছ, সেই গাছটা কাটতে হবে। আসলে আমি তো পূর্বে গাছ কাটি নাই, তো ওই গাছ কাটার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ গাছ কাটার লোক আনতে হবে, করাত লাগবে, অনেক অন্য কিছু লাগবে। তো সেই জিনিসগুলো যারা গাছ কাটে তারাই এটা পারবে। যেমন এই যে পিচ রাস্তা তৈরি করে তারা রাস্তাটা ভালো করে কিভাবে করলে ভালো হবে তারাই জানে, আমরা জানি না। যারা রাজমিস্ত্রি তারা ভালো জানে একটা বিল্ডিং কীভাবে করলে টিকে থাকবে, ভালো হবে, আমরা কিন্তু জানি না ভাই। তো যার কাজগুলো তার করতে দেন, বিভ্রান্তমূলক কথা কেউ বলেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এবং আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, হয়তোবা তুচ্ছ হতে পারি আপনাদের কাছে, কিন্তু স্বপ্ন তো একটাই। বাজে কমেন্ট করে গ্রাম পুলিশের স্বপ্নটাকে কেউ নষ্ট করেন না। আবারও আরিয়ান নামে এক ব্যক্তি, আরও নাম আছে, তো তারা আমার ইমোতে ফোন দিয়েই যাচ্ছে, মেসেঞ্জারে ফোন দিয়েই যাচ্ছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা, শুভরাত্রি। আর লাইভে আমি থাকছি না, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকেন সকলে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা। যার মনের ভাষাগুলো শেষে প্রয়োগ করেছেন, বলেছেন। রুবেল আহমেদ ভাই, ধন্যবাদ আপনাকে। অবশ্যই লাল মিয়া আবারও যদি রাস্তায় ডাক দেয়, আন্দোলন ডাক দেয়, অবশ্যই আমরা সর্বোপরি আমার জায়গা থেকে সেই সহযোগিতা পাবে। এবং লাল মিয়ার প্রতিও আহ্বান করব, সে যেন আদালতের প্রতি যে কার্যক্রম আমরা করে যাচ্ছি দীর্ঘদিন যাবৎ, সে যেন লাইভ করে সকলকে বলে দেয়, অবশ্যই যেন আদালতের প্রতিও তাদের সহযোগিতা থাকে, সকলে এগিয়ে আসে, সকলে দোয়া করে। কাউকে টাকা দিয়ে হেল্প করতে হবে না, আদালতের মামলা চালাতে একটি টাকাও কাউকে দিতে হবে না। আমি যে কথাটা বলছি আপনারা সুন্দর করে শুনে রাখুন এবং সুন্দরভাবে লিখে রাখুন। আপনারা সুন্দরভাবে লিখে রাখুন এবং সুন্দরভাবে রেকর্ড, আমার এই লাইভটি সুন্দরভাবে আপনারা সেভ করে রাখুন, শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রেখে দিন। একটি টাকাও কাউকে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের গ্রাম পুলিশের স্বপ্ন বাবদ একটি টাকাও দিতে হবে না। চূড়ান্ত শুনানি হওয়ার পরে আপনারা যদি মনে করেন যে এই ভাইরা অর্থ দিয়ে, সময় দিয়ে কাজ করেছে, তখন যদি আপনারা মনে করেন একটি গোলাপ আমাদের হাতে দিবেন, আলহামদুলিল্লাহ, সেটাই কোটি টাকার উপরে আমরা পাব। আমরা আপনাদের কাছে একটি টাকাও আপিল ডিভিশনের চূড়ান্ত শুনানির জন্য চাচ্ছি না। কেউ কাউকে আদালতের বাবদ, মামলা বাবদ, মহামান্য সুপ্রিম কোর্টে গ্রাম পুলিশের স্বপ্ন বাবদ একটি টাকাও কাউকে দিবেন না।
আমি উজ্জ্বল খানকেও না, সাইদুল দেওয়ানকেও না, মুক্তারকেও না, কাউকেও না, হয়তোবা কিছু মানুষের নাম মেনশন করলাম, কাউকে 1টি টাকা দিবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। কোর্ট বন্ধ, অর্থাৎ কোর্ট ছুটি হলেই হলো আপনার গতকাল বৃহস্পতিবার থেকে সে সম্ভবত বন্ধ হয়েছে, বৃহস্পতিবার থেকে। এখন এটা অবকাশকালীন ছুটি। কোর্ট অক্টোবর মাসে খুলবে, এ মাসে আর কোর্ট খুলছে না। এখন বর্তমান ভোকেশনাল আছে, অর্থাৎ যেটাকে বলা হয় হলো এমার্জেন্সি কোর্ট। এমার্জেন্সি কোর্টটি আছে, এখন কোর্ট বন্ধ। এখন কবে খুলবে সেটা অবশ্যই অক্টোবর মাসে কয় তারিখে খোলার পরে 14 কার্যদিবস পার হবে, তারপরে আমাদের শুনানি। কথাগুলো আমি বারবার ক্লিয়ার করে বলেছি, আপনারা একটু সুন্দরভাবে বুঝবেন। ভাইয়া, মামলা কত তারিখে শুনানি হবে সেই ডেটটি এখন আপনাদের আপাতত আমি দিতে পারছি না। এই ডেটটি আমি 15 অক্টোবর অর্থাৎ 15 তারিখ, আগামী মাসের 15 তারিখের পরে আপনাদেরকে আমি জানাতে পারবো। কারণ 14 কার্যদিবস, সেখানে শুক্র শনি মানে একটা হিসাবের বিষয় থাকে। তো কবে খুলবে, যদিও টিভির হেডলাইনে যেটা নিউজে এসেছে যে অক্টোবর মাসের শেষ সপ্তাহ, অক্টোবর মাসের শেষ সপ্তাহ, এটাই আমরা ধরে রেখেছি। এখন কত তারিখ সেটা আমরা অবশ্যই আপনাদের জানাতে পারবো। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। যাই হোক, সকলকে ধন্যবাদ। কারণ বারবার যেহেতু ইমোতে ফোন দেওয়া হচ্ছে, মেসেঞ্জারে ফোন দেওয়া হচ্ছে, হোয়াটসঅ্যাপে ফোন দেওয়া হচ্ছে, হয়তোবা এই লাইভের চাইতে তাদের মনে হয় গুরুত্বপূর্ণ আরও কথা আছে। তো যারা যারা কথা বলতে চান অবশ্যই লাইভটি থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আপনারা ফোন দিবেন, আপনাদের সাথে কথা বলবো। কারণ সারাটা দিন গেছে, তো আপনাদের ফোন পাইনি, আপনারা ফোন দেননি, কিন্তু লাইভের টাইমে আপনারা ফোনগুলো দিয়েছেন। তো নিজের কাছে একটা জিনিস ভালো লেগেছে, আসলে আমি যখন আপনাদেরকে মনে করি আপনারা তখনই আমাকে মনে করেন। আমি লাইভে এসে আপনাদের মনে করে আপনাদের উদ্দেশ্যে হয়তোবা কিছু কথা বলার জন্য এসেছিলাম, তখনই হয়তোবা আপনাদের মনে পড়েছে যে উজ্জ্বল ভাইয়ের চেহারাটা দেখা দরকার, তাই ভিডিওতে ফোন দিচ্ছেন, ভয়েসে ফোন দিচ্ছেন, কথা বলা দরকার। তখন আপনাদের মনে হয়েছে কথা বলার দরকার, তাই বারবার ফোন দিচ্ছেন। তো যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে স্মরণ করার জন্য, মনে করার জন্য, মনে রাখার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেভাবেই আপনারা আমাকে গ্রহণ করবেন, আমিও সেইভাবেই আপনাদেরকে শ্রদ্ধা সম্মানের জায়গায় দেখি। কারণ যেভাবেই হোক আপনি আমার ভাই, আপনার ভুল ধরার কোনো শক্তি আমার নাই। আমি অনেক ভুলের মাঝে থাকি, কথায় বলায় চলায় বিভিন্ন সময়ে আসলে ভুলই তো করে বেড়াই, যে কারণে অন্যের ভুল খোঁজার সময় আমার নাই ভাই। কারণ হয়তোবা সবাই সঠিক, আমিই ভুল। তো আমি আমার ভুলটাকে নিয়েই আছি, আমার ভুল শুধরানোর রাস্তায় আমি পড়ে আছি। চেষ্টা করি আল্লাহ পাক যেন আমার প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই আমার জীবনের শেষ নিঃশ্বাসটি আমি শেষ করতে পারি, এই মায়ের পৃথিবী থেকে বিদায় নিতে পারি। শুধুমাত্র মায়ের স্তম্ভ আমার 2টি কন্যা সন্তান, 1টি ছেলে সন্তান। হয়তোবা আপনাদের মাঝে তাদেরকে রেখে যাব। আমার কর্ম যদি ভালো থাকে হয়তোবা তারা আপনাদের কাছে ভালোবাসা পেতে পারে, আর যদি আমার কর্ম খারাপ হয় তাহলে হয়তোবা আমার সন্তানরা আমার সেই কর্মের প্রতিফলন হিসেবে লাঞ্ছনা গুঞ্জনা সহ্য করতে হবে। তাই আমি
মৃত্যুর পূর্বে একটা জিনিসই মনে করি, নিজের কৃতকর্মটা সঠিকভাবে পরিচালনা করার জন্য, শেষ করার জন্য, যেন আমি মৃত্যু হওয়ার পরেও আমার সন্তানরা গর্ব করে বলতে পারে আমার বাবার নাম উজ্জ্বল খান। তিনি সর্বোপরি আপনাদের ভালোবাসায় যদি ওরা সিক্ত হতে পারে, তখনই ওরা বলবে, গর্ব করে আমার নামটা নেবে। আর যদি আমি আমার কর্মফলটা খারাপ করে যাই, আমার সন্তানটা আমার নামটা নিতে তখন ঘৃণা বোধ করবে এবং লজ্জা বোধ করবে, আমার নামটা নিতে চাইবে না। কারণ আমি বাবা হিসেবে, পিতা হিসেবে তাদেরকে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রতে, এই দেশের মাঝে, দেশের মানুষের মাঝে একটি ভুল ঠিকানা দিয়ে পরপারে চলে গেলাম। এটা যদি করি তাহলে অবশ্যই তারা আমার কারণে তাদের মুখ লুকিয়ে চলতে হবে। আর যদি ভালো কর্ম করে যেতে পারি, সঠিক রাস্তায় নিজেকে ধাবিত করতে পারি, তাহলেই হয়তোবা আমার সন্তানরা গর্ববোধ করবে। তাই আপনাদের সকলের কাছেই আমি ক্ষমা প্রার্থী। হয়তোবা আমার কথাবার্তা চলাফেরায় আপনারা কষ্ট পেয়েছেন, কষ্ট পেতে পারেন, হয়তোবা ভুলক্রমে সেটা হয়ে গেছে। তো আমি সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি। যদি আমার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ এই 2 দিনের দুনিয়ায় রাজত্ব করার কিছু নেই, বড় নেতা বাবারও কিছু নেই। নিজেদের কর্ম নিজেদের করতে হবে, নিজেদের পরিবার পরিজনকে সঠিক রাস্তাটা দেখাতে হবে। আশা রাখি সকলেই সকলের রাস্তায় সঠিক আছেন, রাষ্ট্রের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা করেই আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। সকলকে ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য। আর এই আপনাদের প্রতি আরেকটু কৃতজ্ঞ বোধ করব যদি লাইভটি একটু শেয়ার করে দেন, যাতে আমার কথা বলায় চলায় যদি কোনো ভুল থাকে, সকলে যেন ক্ষমা করার সুযোগ পায়, আমার এই লাইভটি দেখতে পারে এবং আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে। এই কারণে আপনারা সকলে একটু লাইভটা শেয়ার করবেন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, ছোট একজন ভাই হিসেবে, বন্ধু হিসেবে। কারণ আপনারা যারা অনেক মন্তব্যই করেছেন, আপনাদেরকেই স্যালুট জানাই, কারণ আমাকে নিয়ে আপনারা ভাবেন। ধন্যবাদ সকলকে।